বোমা হামলা ছিল নাকি ককটেল হামলা ছিল এটা কিন্তু আমরা এখনো নিশ্চিত নই, কিন্তু আমরা এইটুকু নিশ্চিত যে এখানে অভ্যুত্থানের যারা সামনের সারির নেতৃত্ব ছিল, যাদের নেতৃত্বে সন্ত্রাসীদের খুনিদের পতন হয়েছে, তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এবং স্পষ্ট আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। আমরা এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। জবাব চাই, আমার ভাইয়ের রক্ত কেন? আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস। দালাল মন্ত্রী হওয়ার চেয়ে আরেকটা দেশের বাজেটাই গোলামি করে মন্ত্রী হওয়ার চেয়ে শহীদ শরীফ ওসমান হাদি হয়ে ওই কবরে শুয়ে থাকা আরো শতগুণে ভালো। এনসিপির সমাবেশস্থলে বোমা হামলার ঘটনা ঘটেছে। দর্শক খবর, এনসিপির সাভারে পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত 10:15টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুষ্কৃতিকারী যারা আছে, এই অপরাধীরা এবং বিস্ফোরণকারীরা যে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাচ্ছে, তাদের বিপক্ষে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এবং আমাদের নির্বিঘ্ন সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হবে কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত নাই, ওনার পক্ষেই আমি কিছু কথা বলতে চাচ্ছি। আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপ সরকার নেবেন। এনসিপির একটা মহাসমাবেশ হয়, সেইখানে বোমা হামলা করা হয়, অর্থাৎ ককটেল নিক্ষেপ করা হয় বা বোমা নিক্ষেপ করা হয়। কিন্তু এটা করলো কারা? আসলে কিছু রহস্য অবশেষে বেরিয়ে এসেছে। দর্শক, এনসিপির সেই সমাবেশে সেই সময় কারেন্ট ছিল না। এখন কারেন্ট ছিল না নাকি কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা প্রশ্ন কিন্তু তুলেছে এনসিপির নেতারা। হ্যাঁ, যে কারেন্ট বন্ধ করে ইচ্ছা করে কি তাদের উপরে হামলা করা হয়েছে বা ককটেল বা বোমা যেটাই হোক বিস্ফোরণ করা হয়েছে। সিনেমাতে আমরা আগে দেখেছি, বিরোধী দলীয় নেতাকর্মীরা যদি মিছিল, সমাবেশ বা বক্তব্যের স্টেজ তৈরি করে, সেখানে সন্ত্রাসী দিয়ে, গুন্ডা দিয়ে অনেক সময় সরকারি দলীয় নেতাকর্মীরা, এমপি মন্ত্রীরা এরকম ঘটনা ঘটায়। এগুলো আমরা সিনেমাতে দেখেছি। তো বাস্তবে এরকম হয় কিনা জানি না, তবে সেরকম ঘটনা ঘটেছে। কিন্তু আন্দাজ করে বলা যাবে না যে আসলে সরকার দলীয় নেতাকর্মীরা এই কাজটা করেছে কিনা, কারণ এখন এনসিপির শত্রু তো অনেকগুলোই রয়েছে। সবচাইতে বড় শত্রু হলো এনসিপির ভারত এবং শেখ হাসিনা। আন্দাজ করা যাচ্ছে যে শেখ হাসিনার কুত্তা লীগ আছে না, সেগুলোও এই কাজটা করতে পারে। অনেকেই বলছে সরকারের দলীয় নেতাকর্মীরা এই কাজটা করেছে। জানি না আসলে কে করছে, তবে যেহেতু এনসিপির নেতাকর্মীরা সবাই অধিকাংশ ভারত বিরোধী, তাদের স্লোগান সবসময় একটাই থাকে, সেটা হলো যে দিল্লি না ঢাকা, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। তো এগুলো কিন্তু তাদের স্লোগান। অর্থাৎ আওয়ামী লীগের একদম বলতে পারে জাতশত্রু হলো বর্তমানে এনসিপি। জামাত ইসলাম যতটুকু আওয়ামী লীগের শত্রু ছিল, তার চাইতে বেশি শত্রু হয়ে উঠেছে এখন এনসিপি। তো এই এনসিপিকে যে বোমা হামলা করলো, তাইলে কারা করতে পারে? একটু আন্দাজ করতে পারেন আপনারা? একটু বলেন তো কারা করতে পারে? সরকারি দলীয় নেতাকর্মীরা বা সরকারি দলীয় লোকেরাই করেছে, নাকি ওই যে গুপ্ত বা পালিয়ে থাকা, বর্তমানে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কাজটা করেছে? কি মনে হয় একটু বলেন তো? কিন্তু এই কারেন্ট চলে যাওয়ার বিষয়টি নিয়ে অনেকে অনেক ধরনের ধারণা করছে। হ্যাঁ, অনেকেই অনেক ধরনের ধারণা করছে। ভাই, ধারণা তো করতেই পারে মানুষ, তাই না? মানুষের ভিতরে কত রকমের জল্পনা কল্পনা হয়, মানুষ তো বলবেই ভাই, ওটা তো আর ঠেকানো যাবে না। আরেকটা মাগে আছে নটি, ওই যে পর্দা করে, দেখবেন যে নেকাব পরে এসে ইসলাম বিরোধী কথা বলে, নেকাব পরে এসে এনসিপির বিরুদ্ধে কথা বলে, নেকাব পরে এসে দেশের বিরোধী কথা বলে, নেকাব পরে এসে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে। এই নটিটারে যদি আমি সামনে পাইতাম ভাই, বিশ্বাস করেন একদম জুতা পেটা করে জুতা ফসায় ফেলাইতাম। এর যদি পায়খানা বড় জুতা দিয়ে যদি তার গালের মধ্যে পটাশ করে মারা যায়, আমার মনে হয় যে জুতা বা পায়খানার অসম্মান হবে। চিনছেন তো তাকে, তাই না? তো যাই হোক দর্শক, কথা না বাড়াই, চলুন মূল নিউজে চলে যাব। আসল ঘটনা কি সেটা জানবেন। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। সাভারে এনসিপির নেতারা যখন জুলাই পদযাত্রার একটা মিটিং করছিল, সেখানে ককটেল ফাটানো হয়েছে বা বোমা হামলা হয়েছে। এটা নিয়ে আপনারা অলরেডি গতকালকের থেকে পর্যন্ত বহু ধরনের বয়ান শুনতেছেন। যারা সেই
স্বৈরাচারী দলের নেতা বা স্বৈরাচারী দলের যারা ভক্ত বা স্বৈরাচারী দলের যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা একটার পর একটা কন্টেন্ট বানাইতেছে এবং বলতেছে যে এটা আসলে এনসিপি নিজেই করছে, নিজে করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে। কারণ তাদেরকে তো এখন আর সরকার সেইভাবে প্রোটেকশন দেয় না, যেভাবে ইউনুস স্যার দিয়েছিলেন গত বছরের সময়। আমরা দেখেছি সেই গোপালগঞ্জে আর্মি কত রকমের প্রোটেকশন দিয়ে তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এখনকার সরকার তো সেই প্রোটেকশন দিবে না, এর জন্য সেই প্রোটেকশন পাইবার জন্য তারা এখন এগুলো নাটক করছেন। এগুলো বলতেছে কারা জানেন? ওই যে স্বৈরাচারের দোসর যারা, তারা। এবং শুধু দেশ থেকে না, বিদেশে যারা আছেন তারাও এটা রং চং মাখাইয়া সেই আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, এখন তারা যে কি খুশি। তারা যখন কন্টেন্টটা শুরু করে না, প্রথমেই বলে আমরা প্রথমেই তীব্র নিন্দা জানাচ্ছি, এই ধরনের ঘটনা কারোর সাথেই হওয়া উচিত না। মানে তাদের কত মায়া এনসিপির জন্য, তাই না? তারপরে যত রকম বদনাম এনসিপির আছে ওইগুলো এনসিপি হ্যান্ড করছে, এনসিপি ত্যান করছে বইলা তাদের লাস্ট কনক্লুশন হলো এটা আওয়ামী লীগ করে নাই, এটা করছে এনসিপি নিজেই, বা এটা সরকারও করে নাই, এটা করছে এনসিপি নিজেই, বা এটা কোনো তৃতীয় পক্ষ করে নাই, এটা করছে এনসিপি নিজেই। এই হলো তাদের বয়ান। শুধু তাদের কথা বলবো কেন ভাই, দেশের থেকে যে কিছু ইন্টেলেকচুয়াল আছে না, ওই যে কী নাম, নগদ রাশেদ কেন চিনছেন? আর এই যে বিকাশ নূরের যে চেলা নগদ রাশেদ, আগে এক সময় গণ অধিকার পরিষদে ছিল, তারপরে বিএনপিতে যাইয়া ইলেকশন করে গোহারা হারছে। এই নগদ রাশেদ তো বলেই দিছে ডাইরেক্টলি এটা এনসিপির নিজেদের মধ্যে কোন দল। আর এই রাশেদ কোন দল আপনি কোথায় দেখলেন মিয়া ভাই? কোন দল তো আপনার মধ্যে, আপনার মনের মধ্যে কোন দল মিয়া? আপনি যে সমস্ত কথাবার্তা বলেন না, আপনি মনে করতেছেন যে আপনি আবার নতুন করে হিরো হয়ে যাবেন বাংলাদেশে। নো, আপনি হিরো হবেন না, আপনাকে মানুষ পছন্দ করে না, কারণ আপনার কোনো বয়ানির মধ্যেই কোনো রকম পারফেকশন নাই, কোনো রকম প্রমাণাদি নাই, যা ইচ্ছা তাই বইলা পারেন। এই রাশেদ সম্বন্ধে কথা বলতে গেলে আরেকটা ভিডিও বানাই দেবো বন্ধুরা, আরেকটা ভিডিও বানাবো। এই নগদ রাশেদ যে ধরুন নগদ টাকা কোথা থেকে পায়, গাড়ি কোথা থেকে চালায়, বউরে দিয়ে কি ব্যবসা করায়, সবই বললাম। এটা এই কন্টেন্টে বাদ দিলাম, এটা তোলা রইল নগদ রাশেদের বউয়ের ব্যবসা, তোলা যাবে, অসুবিধা নেই। কিন্তু আমরা এখন আসি এনসিপির এই যে গতকালকে বোমা হামলাটা হইলো, আসলে এটা কারা করছে? এনসিপি কিন্তু প্রথম থেকেই বলতেছে, ওই রাতেই নাহিদ ইসলাম স্টেজে দাঁড়িয়ে বলছে যে এটা সরকারের ব্যর্থতা, সরকার করছে কিন্তু বলে নাই। অনেকে এটাতে মানে যারা স্বৈরাচারের দোষর তারা বলতেছে নাহিদ তো অলরেডি বলে দিছে এটা সরকারের কাজ। নো, নাহিদ বলছে এটা সরকারের ব্যর্থতা, সালাউদ্দিন সাহেবের ব্যর্থতা, এটা তারেক রহমানের ব্যর্থতা। এটা নাহিদ বলছে, নাহিদ কিন্তু এই কথা বলে নাই এইটা করছে বিএনপি করছে বা সরকার করছে, কখনোই বলে নাই। আপনারা মিসইন্টারপ্রিটেশন করেন না। হ্যাঁ, অস্ট্রেলিয়া বইয়া ভিডিও বানান, ভালো কথা বানান, কিন্তু মানুষকে মিসগাইড করেন না। মিসগাইড করলে কী হবে জানেন? আপনার ভিডিওই চলবে না এক সময়। যাক গিয়া, এখন বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কথা উঠতেছে। একটা মহল বলতেছে এটা আওয়ামী লীগের বা ছাত্রলীগের ছেলেরা করছে, একটা মহল বলছে না এটা এনসিপির নিজেরই কাজ, এনসিপি নিজেই এটা কইরা দৃষ্টি আকর্ষণ করাইতেছে সরকারের কাছ থেকে। নেক্সট টাইম যেন বড় বড় প্রোটেকশন পায়, গত বছর যেরকম আর্মির প্রোটেকশন পাইছিল গোপালগঞ্জে। আপনাদের একটু মনে করে দিই, গোপালগঞ্জে কিন্তু এনসিপি আর্মির প্রোটেকশন পাইছিল না। প্রথম দিকে তারা আর্মি নিয়ে গোপালগঞ্জে যায় নাই, তারপরে যে ঘটনাটা ঘটছে এই ঘটনার জন্য তারপরে আর্মিকে নামানো হয়েছিল, আর্মিকে দিয়ে তাদের উদ্ধার করা হয়েছিল, কারণ ঘটনাটা ছিল ভয়াবহ। কাজেই যারা বলেন যে তারা আর্মি চায়, তারা পুলিশ চায়, ভুল। তাদের কাছে কিন্তু পুলিশ ছিল গতকালকে, তাদের সাথে কিন্তু পুলিশ ছিল, পুলিশ তাদের সাথে সাভার পর্যন্ত গেছে, এটা তো সবাই জানে। কিন্তু মূল কথা হচ্ছে এখন যেটা আসল কথা, সেটা হলো যে আসলেও করছে কে? আপনি যেভাবেই বলেন, কেউ বলেন বিএনপি করছে, কেউ বলেন আওয়ামী লীগ করছে, কেউ বলেন ওরা নিজেরাই করছে, আসলে করছে কি সেটা ধরা খেয়ে গেছে। ধরা গেছে কখন জানেন? আজকে সকালেই সংসদে বৈশা আক্তার হোসেন দাবি তুলছে মাননীয় স্পিকারের কাছে, যে মাননীয় স্পিকার আপনার কাছে দাবি তুলছি যে আমাদেরকে এই যে হামলাটা হলো এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা দরকার। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ছিলেন না, আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে জবাব দিয়েছেন এবং বলছেন যে আমরা এটা তদন্ত করতে বলছি, এটা আমরা অবশ্যই বের করবো কারা এটা করছে। এখন একটু আগে খবর দেখলাম যুবলীগের 2 জনকে ধরেছে, তারা এটার সাথে জড়িত সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছিল, পরে তাদের প্রমাণ পাইয়া তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে। এই গ্রেফতারকৃতরা হইলেন মানিকগঞ্জের সিংগাইর থানা পূর্ব ভাকুম গ্রামের নুরুল ইসলাম, যার বয়স 52 বছর, ও সাভারপুর এলাকার আনন্দপুর মহল্লার রাজ সচিব, যার বয়স 32 বছর। ঢাকা জেলা গোয়েন্দা বিভাগের পুলিশ উত্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তার মানে আপনাদের এই যে গেইজ, এই যে ধারণা, না এটা আওয়ামী লীগ করে নাই, না এটা নিজেরাই করছে, হ্যাঁ এটা ওদের নাটক, না এটা তৃতীয় পক্ষ, অনেকেই বলতেছেন তৃতীয় কোনো পক্ষ মেটিকুলাস ডিসাইড করতেছে, তৃতীয় পক্ষ হিসা এই দেশকে অরাজকতা করবার জন্য এই ধরনের ঘটনা ঘটাইতেছে। মানে যে যেমনি পারতেছে বয়ান দিতেছে, তাদের মুখে জুতা মারা দিল সাভারের পুলিশ। পরিষ্কার 2 জনকে অ্যারেস্ট করলো। এখানে বইরা রাখা ভালো, তাদেরকে কিন্তু প্রথম অ্যারেস্ট দেখানো হয় নাই, তাদেরকে সন্দেহ করে ধৈর্য আনার পর তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে। এখন আপনারা কি বলবেন? এই যে স্বৈরাচারের দোসর যারা আছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে, বলেন কিছু। এখন বলেন, এখন তারা কি বলবে জানেন? এখন তো এটা তো সরকারের একটা সাজানো নাটক। কোনো কিছু হলেই ওনারা আওয়ামী লীগকে ধরে, ওনারা যুবলীগকে ধরে, ওনারা ছাত্রলীগকে ধরে, এটা সরকার সারা জীবনই করে আসছে, সব সরকারই করে আসছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। ধোপে টিকবে না। এনসিপির সমাবেশস্থলে বোমা হামলার ঘটনা ঘটেছে। দর্শক খবর, এনসিপির সাভারে
পদযাত্রা পরবর্তী সমাবেশের স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত 10:15টায় সাভার থানার স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই বিস্ফোরণের পর এনসিপি বিক্ষোভ মিছিল করেছে এবং সারা দেশে অনলাইনে একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে। প্রথমে এনসিপির সমাবেশের স্থলে এই বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কারা এর সাথে জড়িত, কারা এনসিপিকে ইরিটেট করছে বা ঘটনা কি, এগুলো সুষ্ঠু তদন্ত এবং আমরা বিচার চাই, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আমাদেরকে এরকম কোনো হতাহত বা আহতর খবর আমরা পাইনি যে আমরা সমবেদনা জানাবো। তবে এনসিপি হচ্ছে জুলাই যোদ্ধা, এনসিপির নেতৃত্বে আমাদের জুলাই আন্দোলন হয়েছে। এনসিপি ছিল ইমাম, তখন দল ছিল না, বাট আজকে যারা এনসিপি নেতা তারা ছিল ইমাম, আর জামাত বিএনপি ছিল মুক্তাদি। অতএব এদেরকে আলাদা একটা রেসপেক্টের জায়গায় আপনাদের রাখতেই হবে। আমি এই আলোচনার গভীরে যাওয়ার আগে বলিনি, এনসিপির ছেলেরা যদি জুলাই ব্যবসা করে তারপরও ওরা আমাদের কাছে শ্রদ্ধা, আরো অনেকের চাই যে বেশি শ্রদ্ধা এনসিপির ছেলেরা পাবে। ওরা জুলাই ব্যবসা করলো, ওরা জুলাই ব্যবসা করুক আর যা করুক, তার সমালোচনা করবো, কিন্তু ওদের নেতৃত্বে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। ওরা যদি জীবন বাজি রেখে, নাহিদ, হাসনাত, ওরা জীবন বাজি রেখে যদি আন্দোলন না করতো, ওরা যদি সমন্বয় না করতো, তাহলে বিএনপি তো এমনিতেই জুলাই মাসেও হাসিনার পতন চায়নি। হাসিনা 18 জুলাই পদত্যাগ করতে চেয়েছিল, কিন্তু বিএনপি সাহস করে নেই যে না, আসলে হাসিনার পতন হবে। অতএব এনসিপির যতই সমালোচনা আপনারা করেন না কেন বা আমরা করি না কেন, এদের সম্মানের জায়গাটা যদি আমরা না দিই তাহলে এটা একটা বেইমানি হবে। এবার আসে আলোচনায়, এনসিপির সমাবেশে কেন বোমা হামলা? জাস্ট আপনারা এটা দেখছেন, তাও আবার জুলাই মাস, যে জুলাইতে সে নাহিদ, হাসনাত, সার্জিস, এদের যে ট্যাগ, সে ডিবি অফিসের চিত্র একটু মনে করেন। আরো বিভিন্ন সময় নাহিদকে ধরে পিটিয়ে কি অবস্থা করেছে, কিভাবে কঠিন পরিস্থিতিতে চিকিৎসা নিয়েছিল এই নাহিদ ইসলাম রায়, নাসিরউদ্দিন পাটোয়ারিরা গণস্বাস্থ্য কেন্দ্রে, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাস্ট রিমেম্বার ইট। এনসিপির অনেক সমালোচনা করতে চাই, করবো, কিন্তু জুলাইয়ের স্মৃতি মাথায় আসলে ওদের ছোটখাটো দোষ ত্রুটি আমরা ক্ষমা করে দিতে চাই। আমার সন্তান, আপনার সন্তান যদি দোষ করে একটু বকা দিয়েও আবার বুকে টেনে নেই। আমরা যদি কৃতজ্ঞ জাতি হই তাহলে এনসিপি কে বকা দিলেও আবার বুকে টেনে নিতে হবে। মাইন্ড ইট, দিস ইজ জুলাই মাস। জাস্ট একটু 2024 সালের জুলাইতে ফিরে যান, কি ঘটেছিল? বিএনপি জামাত ওদের ছাড়া কিছু করতে পারতো? বিএনপি জামাত আন্দোলন করার সাহসই রাখতো না, তারা বলতেই সাহস পেত না যে আমরা আন্দোলন করি। এরা বলতো না আমরা এর সাথে নাই, আমরা এর সাথে নেই। বিএনপি বলতো আমরা এর সাথে নাই, এর সাথে নেই। আর জামাত তো এক প্রকার নিষিদ্ধ ছিল, জামাত তো ব্যানার নিয়ে আন্দোলনের বৃহত্তর স্বার্থে রাজপথে নামে, তাদেরকে রেসপেক্ট করতে হবে। এখন এটা হচ্ছে একটা জায়গা, কিন্তু রাজনীতি এত সহজ নয়। অবদান, ত্যাগ, এগুলো হিসাব নিকাশ করে এগুলো বিবেচনায় রাজনীতি হয়। রাজনীতি অত্যন্ত জটিল এবং কমপ্লেক্স একটা বিষয়। রাজনীতিতে অনেক খেলা থাকে। রাজনীতিতে এই জুলাই মাসেও, এই আবেগের মাসেও নানান খেলা আপনারা দেখতে পাবেন। সেই খেলা শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার, দেশি বিদেশি বিভিন্ন ডিপ স্টেটের একটা প্রজেক্ট আছে যে জামাতের চাইতে এনসিপি কে হাইপ বেশি দেওয়া, এবং এনসিপি কে জামাতকে বাদ দিয়ে বিরোধী দল বানানোর একটা প্ল্যান আছে, এবং বিএনপিরও একটা অংশ সেটা চায়, যদিও এটা একটা অলিক কল্পনা বিলাস। এবং এনসিপিরও অনেকে সেই স্বপ্ন দেখে যে আমরা হবো জামাতকে সারপাস করে প্রধান বিরোধী দল। এবং অনেকে কিন্তু এনসিপির অনেকে এই ন্যারেটিভ সামনে আনছে যে জামাত কিসের বিরোধী দল, বিরোধী দল তো আমরাই তো আসল বিরোধী দল, এই সেই নানান কিছু। জামাতের চাইতে এনসিপির পারফরমেন্স ভালো, জামাত বিরোধী দল হিসাবে ব্যর্থ, এরকম নানান আলোচনা এনসিপির লোকজনই করে। আর যেহেতু এনসিপি কে প্রধান বিরোধী দল বানানো, জামাতকে সারপাস করে দেশি বিদেশি ডিপ স্টেট এবং গোয়েন্দা সংস্থার প্রজেক্ট রয়েছে, এই জন্য কৃত্রিম ভাবে তাদেরকে নিয়ে একটা হাইপ তৈরি করা বা তাদেরকে উপরে উঠানো, একটা আবহ তৈরি করা, এরকম অনেক ঘটনা আপনারা দেখবেন। আমি বলছি না যে সাভারে বোমা হামলা গোয়েন্দা সংস্থার সৃষ্টি। গোয়েন্দা সংস্থার সৃষ্টি হলো, এনসিপির লোকজন তো ভয় পেয়েছে, সেটা কেন হবে? আর গোয়েন্দা সংস্থা কেন খেলবে? এই জন্যই আমরা তদন্ত চাই। এবার এনসিপির কেউ এই ধরনের খেলার সাথে জড়িত কিনা, দ্যাটস অলসো কোয়েশ্চেন। তো এখানে সাপোজ এনসিপির সমাবেশে বোমা হামলা, এখন এনসিপির লোকজন প্রচার করা শুরু করেছে যে টার্গেট কেন এনসিপি। দেখছেন, ওই জামাত কিন্তু কিছু বলে না, শিবির কিন্তু বলে না, এনসিপির প্রধান শক্তি। হ্যাঁ, ইটস ট্রু দ্যাট এনসিপি আওয়ামী লীগের টার্গেট আছে। আওয়ামী লীগ কোনোদিন ফিরতে পারলে এনসিপি কে একদম কচুকাটা করবে। একই সাথে যেখানে সরকারেরও কেউ বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও এরকম একটা নাটক মঞ্চস্থ করতে পারে যে দেখেন এনসিপি কেই টার্গেট করা হয়, এনসিপি হচ্ছে আসল, এনসিপি অল ইন অল। কিসের জামাত কিন্তু কেউ কিছু বলে না। এবং বিভিন্ন জায়গায় জামাতের লোকজনকে হত্যা করে নিয়মিত। এই যে বগুড়ায় সম্রাট নামের এক জামাত নেতাকে হত্যা করা হয়েছে, নিয়মিত জামাতের লোকজনকে পিটিয়ে কুপিয়ে একদম মূর্ষ অবস্থায় করে ফেলে, হাত পা চোখ টোক উঠিয়ে ফেলে, এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে। এই যে গুলিস্তানে 2 দিন আগে ঘটেছে, একদম ক্রিটিক্যাল অবস্থা করেছে 3 জনকে, তারা মারা যেতে পারতেন, এরকম আল্লাহ তাদের বাঁচিয়েছে। এরকম ঘটনা দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত ঘটে, কিন্তু তারপরে দেখবেন যে মিডিয়া এগুলো হাইলাইট করে না। এনসিপির কারো গায়ে ডিম মারলেও এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। মিডিয়া কিন্তু জামাতকে ওইভাবে প্রিভিলেজ দেয় না। মিডিয়া এনসিপি কে এমন ভাবে উপস্থাপন করে, বা এনসিপির কোনো বিষয় বা ঘটনা এমন ভাবে উপস্থাপন করে যাতে মনে হয় যে এনসিপি প্রধান বিরোধী দল, এনসিপি বড় দল, জামাতের চাইতে এনসিপির গুরুত্ব বেশি। এবং জামাতের সাথে বিএনপির কোনো শত্রুতা নাই, বিএনপি জামাত ভাই ভাই, বিএনপি জামাত একে ওদের দল। জামাত কখনো বিএনপির বিরোধী দল হতে পারবে না, কারণ বিএনপি জামাতের আকীদা মানা যায়, বিএনপি জামাত একসাথে চলে, ভাগ বটরা করে খায়। অতএব বিরোধী দল যদি হয় এটা এনসিপি হতে পারবে, এরকম একটা কৃত্রিম হাইপ মিডিয়াও দেওয়ার চেষ্টা করে। আর এগুলো প্রতিষ্ঠিত করার জন্যই
এরকম বোমা হামলা বা এরকম অনেক ঘটনা ঘটতে পারে বা সামনে আপনারা দেখতে পারেন, আরো অনেক কিছু দেখবেন। এবং এখানে এই হামলার ঘটনা, অবশ্যই হামলার ঘটনা নিন্দনীয়, আমরা প্রতিবাদ করছি প্রথমে, কিন্তু তারপরে মিডিয়া যেভাবে প্রেজেন্ট করছে এবং এই হামলার ঘটনাকে কেন্দ্র করে বা পুঁজি করে এনসিপির লোকজন কি ন্যারেটিভ বাজারে সরানোর চেষ্টা করছে, এবং পুরো জুলাই মাস জুড়ে এনসিপিকে পার্টিনেন্ট করার নানান আয়োজন কৃত্রিমভাবে, স্বাভাবিকভাবে আমরা তো চাই যে এনসিপি, এবং আমি ভবিষ্যৎবাণী করছি যে এনসিপি নাটক করুক, যাই করুক, বা এনসিপিকে নিয়ে গোয়েন্দা সংস্থা খেলুক, এই এনসিপির ছেলেরা একদিন ক্ষমতায় যাবে, এটা আমার ভবিষ্যৎবাণী, এবং সেটা বেশি দিন লাগবে না, 10 থেকে 15 বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে। মাইন্ড ইট, জামাত ক্ষমতা যেতে না পারলেও এনসিপি ক্ষমতা যাবে, দিস ইজ ট্রু। কিন্তু রাজনীতিতে ফেয়ার পলিটিক্স হতে হবে, আনফেয়ার পলিটিক্সকে তো আমরা ডিফেন্ড করতে পারি না। জেলখানাতে ওনার মৃত্যু হয়েছে, উনি ইন্তেকাল করছে, ওনার বিরুদ্ধে কি অভিযোগ? উনি রাজাকার ছিলেন, এটাই তো অভিযোগ। শেখ হাসিনা এই বিচারটাই করছে। এবং ওনার একটা ছেলে ছিল আব্দুল্লাহ হিল আমান আজমি, ওনাকে আর্মি থেকে বের করে দেওয়া হয়, মানে রিটায়ার্ড উনি বাসায় ছিলেন। এক রাত্রে ওনাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর আর কে খুঁজে পায় নাই, কেউ খুঁজে পায় নাই। 8 বছর পর, এই 5ই আগস্টের পর ওনাকে আমরা আবার সামনে পাইছি, হায়াত রাখছে আল্লাহ, বাইচা গেছে। এখন দেখেন, ওনাকে বাংলাদেশ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতে ওনার ব্যাজ টেস্ট লাগাই দিছে, উনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। অফশোর থেকে আইসা এই যে পদোন্নতি, এটা একটা বিশাল ব্যাপার। এবং ওনাকে ক্ষতিপূরণ হিসাবে অনেক টাকা দেওয়া হয়েছে। ওনার যে চাকরির জীবনে যে বেতন ভাতা পাইতো যদি চাকরি করতো, সেই হিসাব করে সেই টাকাটাও দেওয়া হয়েছে, এবং এক্সট্রা 1 কোটি টাকা দেওয়া হয়েছে, যেহেতু উনি জেলখানায় ছিল, জুলুম হয়েছিল, এই পুরস্কারটা ওনাকে দিছে। এতে তো নিশ্চয়ই আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, আমাদের ভিতরে আর কোনো বৈষম্য নাই, কে রাজাকার, কে আলবদর, কে মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে, এটা তো আর থাকা উচিত না। এই বার্তাটাই তো সবার কাছে যাওয়া উচিত, তাই না? আমাদের ফজলুর রহমান সাহেব, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব নিশ্চয়ই এই খবরটা পাইছে। উনি কি এটা মাইনা নিতে পারবে? না, উনি এটা মাইনা নিতে পারবে না। রাজাকারের ছেলেকে এত বড় সম্মান দেওয়া হবে, এইটা কি উনি মাইনা নিতে পারে? মাইনা নিতে পারে না। আরো অনেকেই মাইনা নিতে পারে না, সরাসরি বলে না, আকার ইঙ্গিতে বলে। দেখেন আমাদের আইনমন্ত্রী সাহেব, দেখেন উনি প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দিতে যায় বলতেছে বাংলাদেশে মৌলবাদী উত্থান হয়েছে। এই মৌলবাদী কথাটা কিন্তু সাধারণ কথা না, এটা অন্যদিকে ইঙ্গিত করে, কিন্তু এর আসল অর্থ কিন্তু পজিটিভ। মৌলবাদী মানে আপনি মনে প্রাণে এই ধর্মটাকে বিশ্বাস করেন, যার জন্য আপনাকে মৌলবাদী বলা হয়। সেটা যে কোনো ধর্মের লোক মৌলবাদী হইতে পারে। একজন সনাতনী ধর্মের ভাই বোন যদি ওনার ধর্মকে খুব বেশি ভালোবাসে, মনে প্রাণে লালন করে, তাহলে উনি মৌলবাদী, হিন্দু মৌলবাদী, এভাবে খ্রিস্টান মৌলবাদী হইতে পারে, মুসলিম মৌলবাদী হইতে পারে। কিন্তু উনি কিন্তু ইঙ্গিত করতেছে ওই যে রাজাকারের দল, হ্যাঁ, ওই জন্যই কথাটা বলতেছে, তো মুখে বলতেছে না। কে বলতেছে? সোজা সাজা মানুষ ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উনি বলতেছে। উনি সোজা সাজা বলেই বলতেছে, কিন্তু যারা মুখে এক কথা আর ওই যে ভিতরে একটা রূপ। প্রথমে যে গল্পটা করলাম, মানুষের 2টা রূপ থাকতে পারে, কিন্তু একটা দলের 2টা রূপ থাকবে কেন? দলের নেতাদের 2টা রূপ থাকবে কেন? উনি এই ধরনের কথা বলবে কেন? বলার পিছনে কারণ আছে। একটু অতীতে যাইতে হবে, এবার কি আর হাসপাতালের ভিতরে একটু ঢুকতে হবে। সেদিন বিকালবেলা আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার গেছিলেন বেগম খালেদা জিয়াকে দেখতে, এই হাসপাতালের ভিতরে অনেকক্ষণ ছিলেন, ওখানে দোয়া দরুদ পড়ছে। সন্ধ্যার দিকে উনি যখন বাইরে হয়ে চলে গেল, আমরা দেখলাম ঠিক তার 1 ঘন্টা পর লন্ডন থেকে একটা বার্তা আসলো। ঠিক ওই দিনই, আপনারা মিলাই দেখেন, ওই দিনই তারেক রহমান সাহেব বলছিল বাংলাদেশে মৌলবাদীর উত্থান হয়েছে। জঙ্গি শব্দটা বলে নাই, মৌলবাদীর উত্থান হয়েছে ওই দিন বলছিল। তাকে বলতেছে যে ওনার মাকে একটু আগে দেখে আসলো, দোয়া কইরা আসলো, ওনাদেরকে ইঙ্গিত করতেছে মৌলবাদী হিসাবে। যার জন্য এখন এই নেতাদের অনেকেই এই কথাটা বলে, কারণ উনি তো ওনার ওই কথাটা উইথড্র করে নাই, উনি তো বইলা ছাইরা দিছে, যেভাবে বইলা ছাইরা দিছিল গুপ্ত গুপ্ত, ওই যে গুপ্ত, আর কিন্তু উনি গুপ্ত বলে নাই। কিন্তু মাঠ পর্যায়ে সবাই ওই গুপ্ত নিয়ে বহুদিন আমরা সময় কাটাইছি, কিন্তু এই যে মৌলবাদী মৌলবাদী এখনো বলা চালু রাখছি। আমরা আসলে বলতে চাই কি, ওরা রাজাকার রাজাকার, ওরা জঙ্গি জঙ্গি, ওরা ইসলাম নিয়া ধর্ম নিয়া ব্যবসা করে, এগুলাই বলতে চাই আমরা। আর ওইটারই সারমর্ম হচ্ছে মৌলবাদী। বইলা শান্তি যদি পান বলতে থাকেন, কোনো অসুবিধা নাই। বর্তমানের জনগণ, এই দেশের মানুষ আর আগের মতো ঘুমায় নাই, তো জেগে উঠছে, সব কিছু বুঝতে পারে। যার জন্য অনুরোধ করবো এগুলা বলা বন্ধ করেন, এই বিবাদটা তৈরি করেন না, হজম করতে পারবেন না তো এই জেনারেশনের সাথে টক্কর দিয়া খুব একটা বেশি দূর আগাইতে পারবেন না। আপনারা যেটা বলবেন মুখের উপরে জবাব দিয়ে দিবে, তো ওরা বেয়াদব। আমরা বলি বেয়াদবি না করলে তো ভাই জবাব দেওয়া যায় না, আর জবাব দিতে গেলে ভাই ওই যে গালি ফালি চলে আসে, ওই গালি নিয়ে কত কিছু ঘটা গেল দেখলেন তো। এই জেনারেশন হচ্ছে মৌমাছির মতো, বুঝছেন? ঢিল দিবেন, বাঁচতে পারবেন না, হ্যাঁ, একটা ঢিল মারবেন 10টা খাইবেন। এই জেনারেশন এরকমই। দেখেন না, আমাদের প্রধানমন্ত্রী বলছিল দুর্নীতি টুটি চাইবা ধরুম,
এখন ওইটারে ব্যঙ্গ করে লিখতেছে দুর্নীতির বিচি চাইবা ধরুন। কারণ কি জানেন, সরকার যতটুক আগায়, যতটুক সুনাম কামায়, যত কিছু ভালো কাজ করে, সব ধ্বংস হয়ে যায় কাদের জন্য? ওই যে মাঠ পর্যায়ে ওইসব শয়তানগুলোর জন্য সব কিছু ধ্বংস হয়ে যায়। এখন দেখেন ওই যে বিচি চাইবা ধরাটাকে মিলাইছে টুটি চাইবা ধরার সঙ্গে, টুটি চাইবা ধরার সঙ্গে বিচি চাইবা ধরা মিলাই দিছে। দুর্নীতির টুটির কথা বলছে, ওই টুটি কই থাকে? ওই বিচির মধ্যে থাকে। এটা নিয়ে এখন প্রচুর ট্রল হচ্ছে। আপনি যতই ভালো কাজ করেন না কেন, মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু আগায় যান না কেন, আপনার টাইনা নিচে নামায় নিয়ে আসবে কে জানেন? বিরোধী দল না, আপনার দলের লোক। আপনার দলের লোকের কারণেই আপনি আগাইতে পারবেন না। আমার এই ছোট্ট কথাটা আপনারা নোট করে রাখেন সবাই। আপনারা কোন কথা কখন বলেন, কেন বলেন, কি উদ্দেশ্যে বলেন আমরা তো বুঝি। যেমন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আজকে বলতেছিল মেড ইন ইন্ডিয়া। কে? আওয়ামী লীগ, শেখ হাসিনা। মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়ার আর কোনো জায়গা হবে না বাংলাদেশে। আর কাদের হবে না? মেড ইন পাকিস্তানের, তাদের কোনো জায়গা হবে না। এই দেশে জায়গা হবে কাদের? জাতীয়তাবাদী দলের জায়গা হবে, ওই বিএনপির জায়গা হবে, আর কারো জায়গা হবে না। এখন দেখেন উনি যে মেড ইন ইন্ডিয়া বললো শেখ হাসিনা বা আওয়ামী লীগকে, এখন মানুষ বলতেছে ও ঠাকুর ঘরে কে রে কলা খাই না। কারণ উনাকে সবাই মেড ইন ইন্ডিয়া বলছে না, শিলং শিলং মেড ইন ইন্ডিয়া। যার জন্য এখন উনি মেড ইন ইন্ডিয়া বলতেছে আওয়ামী লীগ আর হাসিনাকে। তার মানে আমি বাংলাদেশি, আমি মেড ইন বাংলাদেশ, এইটাই তো বুঝাইতে চাইছে। এইটা নিয়েও ট্রল হচ্ছে, মানুষ এইটাও বিশ্বাস করতে চাচ্ছে না। কেন বিশ্বাস করবে? আপনি তো বলছিলেন মাদকের টুটি চাইবা ধরবেন, আবার সেই টুটির জান থাকে কোথায়? বিচির মধ্যে। এটা মাথায় রাখেন। এখন এই বিচি চাইবা যে ধরবে না, সরি টুটি চাইবা যে ধরবে দুর্নীতির আর ওই মাদকের, ওই মাদকটা কই থেকে আসে? এই কক্সবাজার যেদিন মাদক মুক্ত হবে সেদিন বুঝবেন বাংলাদেশ মাদক মুক্ত হয়ে গেছে। এটা আমি অ্যাডভান্স বলে রাখলাম আপনাদেরকে। আপনারা খালি ফলো করবেন, সারা দেশের দিকে তাকাইবার দরকার নাই, ওই কক্সবাজারের দিকে তাকায় থাকবেন। ওই কক্সবাজার মানেই কিন্তু সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী। উনি যখন এই কক্সবাজারকে মাদক মুক্ত করতে পারবে, আমরা বুঝানো সারা বাংলাদেশ হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুইলা বলা উচিত, হ্যাঁ খুইলা বলা উচিত। আপনার কার্যক্রম সবকিছুতেই মনে হয় পজিটিভ, কিন্তু আপনাদের লোকজনের কথাই মনে হয় নেগেটিভ। এই যে দুইটা রূপ বিএনপির, কোন রূপটা আমরা বাইচা নেব? আপনি নিজের হাতে আমান আজমিকে যে সম্মানটা দিচ্ছেন, এরকম সম্মান কি আপনার দলের লোকজন দেয় না? আপনার মনের কথা তারা নিশ্চয়ই বুঝতে পারে না। তাদেরকে আগে বুঝান, নাইলে হবে কি জানেন? আপনার সমস্ত অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। একটা ছোট্ট গল্প বলে শেষ করে দিতেছি। এক গাধা আর এক কুকুরের গল্প। দুজনে দৌড় দিবে, দৌড় দিয়ে যে আগে যাইতে পারবে সে সিংহাসনে বসবে। কেউ কিন্তু মাইন্ড করবেন না, কুকুরের সাথে কারো আমি তুলনা করতেছি না, এটা একটা গল্প। আর কুকুর হচ্ছে ভাই সবচেয়ে আপনজন, সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। বাঘের বাচ্চা বললে খুশি হয়, কিন্তু বাঘের কাছে যাইতে পারবেন সঙ্গে সঙ্গে থালা মাইরা খায়া ফেলাইব। আর এই কুকুর আপনার জীবন রক্ষা করবে, আপনার পাহারা দিবে, আপনার বন্ধু, সে অর্থে নিবেন। ওই কুকুর আর গাধা দৌড় দিছে, যে আগে যাবে সিংহাসনে বসবে। গাধা দৌড়ে যায়, ভাই সিংহাসনে বসে গেছে, বসে এদিক তাকায় ওদিক তাকায়, কুকুর ভাইরে দেখে না। আমার ভাইটা গেল কই? কিছুক্ষণ পর দেখে হাঁপাইতে কুকুরটা আসছে। কি ভাই তোর এত দেরি কেন? তোর গায়ে খামছি কেন? হ্যাঁ ওই কুকুরের গায়ে খামছি, রক্তাক্ত কামড়। ওই কুকুর তখন ওই গাধার কাছে কাইন্দা বলতেছে আমার জাতি ভাই আমাকে রাস্তায় আটকাইছে, প্রত্যেক মহল্লায় বাধা দিছে আমার জাতি ভাইরা, ঘেউ করে আমার কামড়াইছে, আমার সময় নষ্ট করছে, প্রত্যেকটা মহল্লা পার হইতে গিয়ে আমি বাধাগ্রস্ত হয়েছি, যার জন্য সিংহাসনে বসতে পারলাম না। দেখেন সে নিজের জাতি ভাইয়ের জন্য সিংহাসনে বসতে পারলো না, পথে বাধাগ্রস্ত হইলো। এরকম যদি বাধাগ্রস্ত হইতে থাকে কোনো সরকার, কেউ তো আগাইতে পারবেন না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।